আমি মায়ের ভুলের একটা প্রায়শ্চিত করতে চাই। তুমি আমার পাশে থাকবে? কি করতে চাও? আমি সুলতানাকে বলে এসেছি ওকে চাকরির ব্যবস্থা করে দিব। ওদের অভাবের সংসারে ও একটা চাকরি পেলে স্বস্তি পাবে। তাই দাও, আমি থাকবো তোমার পাশে। রিত্তা, আমায় ক্ষমা করে দিও। কেন এভাবে বলছো? ক্ষমা তো আমি চাইবো, তোমায় বুঝতে পারিনি বলে। সেজন্য না রিত্তা, তুমি আমার জন্য, আমাদের ছেলেমেয়ের জন্য এত কিছু করো, বিনিময়ে কিছুই পাও না। বিনিময়ের জন্য তো আমি কিচ্ছু করিনি বিনিময়ের জন্য তো আমি কিচ্ছু করিনি কাইসার, কিন্তু আমি আমার স্বামী সন্তানদের জন্য করেছি। আজ থেকে প্রতিদিন সন্ধ্যের সময় আমরা ঘুরতে বের হব। প্রতিদিন লাগবে না কাইসার, শুধু আমার জন্য কিছু সময় রেখো, যে সময়টুকু কেবল তোমার আর আমার হবে। বয়স যত বাড়ে তত তোমাকে আমার প্রয়োজন হয়, সেটা শারীরিক সম্পর্কের জন্য না, এই প্রয়োজন একাকিত্ব দূর করার জন্যে, এই প্রয়োজন পাশাপাশি চলার জন্য। তোমাকে পেয়ে আমি সত্যি পরিপূর্ণ। কাইসারের বুকে মাথা গুজে নদীর জলের শব্দ শুনছে রিক্তা। হঠাৎ কোথা থেকে যেন ঘড়িতে রাত 12টা। রিক্তা কাইসার বাইরে থেকে খেয়ে বাসায় ফিরে। ওরা আরোহীকে আনবার জন্য উপরের বাসায় যায়। 2-4 বার কলিং বেল বাজার পর দরজা খুলে দেন। তোমরা তো দেরিতে ফিরলে, আরোহী তো ঘুমিয়ে পড়েছে। মেয়েটা ঘুমিয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি। আরে থাকুক না ভাবি, মেয়েটা আজ আমার কাছে। আপনারা যান, ঘুমিয়ে পড়ুন, আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি। এমনিতেই সন্ধে থেকে আপনাকে জ্বালাচ্ছে, আর কাজ নেই ভাবি, আমি বরং ওকে বাসায় নিয়ে যাই। উফ ভাবি, যান তো, আজ রাত ভাই আর আপনি রোমান্স করেন। আচ্ছা ভাবি। রিক্তা আরোহীকে রেখেই রুমে ফিরে যায়। কি হলো রিত্তা, আরোহী কোথায়? ঘুমিয়ে পড়েছে। নিয়ে আসলে না কেন? ভাবি দিলেন না তো, বললেন আজ রাতে তুমি আর আমি কি? রোম্যান্স করব। ম্যাডাম কি রোমান্স মুডে আছেন? আসছেন বইরাকালে রোম্যান্স করতে। কি আমি বুইড়া? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কাইসার রিক্তাকে টান দিয়ে বুকে জড়িয়ে নেয়। কিছুদিন পর সুলতানাকে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেয় কাইসার। দেখতে দেখতে আরোহীর রেজাল্ট আসে। অসুস্থতার জন্য রেজাল্ট ভালো হয়নি। রেজাল্ট শোনার পর থেকেই আরোহী কান্না করে যাচ্ছে। বাবা মা কেউ কান্না থামাতে পারছে না, কিছু খাচ্ছেও না। বিকেলে শিহাব পাশে আসলো। এর ভিতর আরোহী কিছু খাচ্ছে না। আন্টি, আরোহী কোথায়? রুমেই আছে বাবা, কিচ্ছু খাচ্ছে না। আমি দেখছি। কান্না করে ঘুমিয়ে যায়। শিহাব ওর মাথায় পাশে বসে থাকে। আরোহীর ঘুম ভেঙে শিহাবকে দেখে আবার কান্না করে দেয়। স্যার স্যার, আমি পচা, আমার রেজাল্ট খুব খারাপ হয়েছে। হলে হলে পাগলিটা, এই জন্য এত কান্না করবে নাকি? পরের বার তুমি অনেক ভালো রেজাল্ট করবে। এবার তো তুমি অসুস্থ ছিলে। স্কুলের স্যাররা আর আমাকে আদর করবে না, ভাইয়া আমাকে নিয়ে মজা করবে, বলবে আমি পচা স্টুডেন্ট। কেউ কিচ্ছু বলবে না, সবাই জানে তো তুমি অসুস্থ ছিলে। এই দেখো, আমি প্রমিস করছি পরের বার তোমাকে 1 নাম্বার করে দেখাবো। আপনি আমাকে পড়াবেন? হ্যাঁ, পড়াবো তো সোনা। আরোহী শিহাবের গলা জড়িয়ে ধরে। রিক্তা রুমে আসে। স্যারকে পেয়ে কান্না শেষ। স্যার প্রমিস করছেন পরের বার আমার রোল 1 নাম্বার করবেন? তাই? তাহলে তো তোমায় বেশি করে খাবার খেতে হবে, পড়ালেখা করার জন্য এনার্জি দরকার আছে তো। তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, আমি খাবো। রিক্তা মেয়ের জন্য ভাত নিয়ে আসে। হাঁ করো। আমি স্যারের হাতে খাবো। উফ, জ্বালিয়ে মারছিস ছেলেটাকে। সমস্যা নেই আন্টি, দিন, আমি খাইয়ে দিয়েছি। রিক্তা ভাতের প্লেট শিহাবের হাতে দিল। আরোহী লক্ষ্মী মেয়ের মতোই খেয়ে নিল। রিক্তা শিহাবের জন্য চা নাস্তা নিয়ে আসলো। শিহাব চা খেয়ে চলে যেতে চাইলে স্যার আমাকে নিয়ে বাজারে যাবেন, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। শিহাব চা খেয়ে চলে যেতে চাইলে শিহাব লজ্জায় পড়ে যায়। ওর কাছে একটা পয়সাও নেই আরোহীকে আইসক্রিম খাওয়ানোর মতো। রিক্তা শিহাবের লজ্জা মাখা মুখ দেখেই বুঝতে পারে, আর ভালো করেই জানে আরোহী আইসক্রিম খেতে চাইছে, মানে এক্ষুনি লাগবে। ড্রয়ার থেকে 500 টাকার একটা নোট এনে শিহাবের হাতে দিলেন। যাও বাবা, আমার পাগলি মেয়েটাকে আইসক্রিম খাইয়ে নিয়ে আসো। আন্টি, টাকা লাগবে না। আরে বোকা ছেলে, তুমি টাকা রোজগার করো না? যখন চাকরি করবে তখন তোমার এই পাগলি ছাত্রীকে অনেক আইসক্রিম খাইয়ে দিবে। শিহাব মাথা নাড়ে। আরোহী হাত ধরে বাজারে নিয়ে যায়। একটা আইসক্রিমের দোকান থেকে অনেকগুলো আইসক্রিম কিনে নেয়। স্যার আপনি এই আইসক্রিম খান, আমি এটা খাচ্ছি, দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে বাসায় আসি। শিহাব আইসক্রিমের ব্যাগ আরোহীর হাতে দিয়ে বাসার নিচ থেকেই চলে যায়। আরোহী বাসায় আসে
মায়ের হাতে আইসক্রিমের ব্যাগ দেয়। রিক্তা ব্যাগ খুলে দেখে আইসক্রিমের সাথে অবশিষ্ট টাকা রাখা। রিক্তা শিহাবের সততা দেখে মুগ্ধ হয়। ধীরে ধীরে শিহাব এই পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। বাড়িতে ভালো কিছু রান্না হলে কেউ শিহাবকে ছাড়া খেতে বসে না। শিহাবের টেস্ট পরীক্ষা চলে আসে। এখন আর আরোহীর বাড়িতে তেমন আসে না। সারাদিন প্রাইভেট ক্লাস নিয়েই থাকে। ক্লাস শেষ করে জোনাকি আর শিহাব একসাথে বাড়ি ফিরে। শিহাব জানিস আমার খুব ভয় হয়। কেন রে? সামনে টেস্ট পরীক্ষা, রেজাল্ট কি হবে বুঝতে পারছি না। তুই তো ভালো ছাত্রী, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস কেন? কি যে হলো আমার, আমি না একদম পড়তে পারি না। কি বলছিস এসব? এখন একদম ফাঁকেবাজি করবি না। তুই তো সব নষ্টের মূল। আমি আমি কি করলাম? কি করিসনি বল? আমি খেতে পারি না, পড়তে পারি না, ঘুমোতে পারি না। সব জায়গায় শুধু তুই আর তুই। তুই কি সারাদিন আমায় নিয়েই ভাবিস? জোনাকি মাথা নেড়ে হ্যাঁ বোঝালে মুহূর্তেই লজ্জার মুখে আবার পাল্টে গেল। মেয়েদের লজ্জা পাওয়ার মুহূর্তটা খুব সুন্দর। তুই যখন লজ্জায় চোখ নামিয়ে নিস তখন তোকে পৃথিবীর সব থেকে সুন্দর রমণী মনে হয়। জোনাকি আবারও লজ্জা পায়, মুখটা হাত দিয়ে ঢাকে। দৌড়ে শিহাবের সামনে থেকে পালিয়ে যায়। শিহাব বাড়িতে ফিরে যায়। রাতে পড়তে বসে তখনই ফোনের রিংটোন বেজে ওঠে। স্যার আপনি আসেন না কেন? আমি কতগুলো দিন মিস করছি। তাই বুঝি পিচ্ছি? স্যারের তো পরীক্ষা খুব পড়তে হয়, তো যখন পরীক্ষা শেষ হবে তখন যাবে। কালকে আপনার পরীক্ষা? না বাবু, আমার পরীক্ষা 3-4 দিন পর। ঠিক আছে, তাহলে কালকে আপনি একবার আমাদের স্কুলে আসবেন। আচ্ছা দেখি, সময় হলে আসবো। না, আসতেই হবে। আচ্ছা আসবো। ফোন রেখে দিল শিহাব। এই পিচ্চির এত জেদ কেন? পরের দিন আরোহী স্কুলে যায় শিহাব। আরোহী শিহাবকে দেখে ছুটে এসে শিহাবের গলা জড়িয়ে ধরে। স্যার স্যার আপনাকে খুব মিস করছিলাম। পাকড়ি, এবার বলো কেন এত জরুরি তলব? আপনার পরীক্ষা, তাই আপনাকে গিফট দিব বলে আসতে বলেছি। গিফট? কিন্তু তুমি তো ছোট, টাকা কোথায় পেলে গিফট কেনার? বাবা দিয়েছেন, আমাকে সাথে নিয়ে আপনার জন্য গিফট কিনেছেন। আরোহী শিহাবের দিকে একটা গিফট বক্স এগিয়ে দেয়। তারপর ব্যাগ থেকে একটা হাত ঘড়ি বের করে। স্যার আপনার হাতটা দেন। হাত এগিয়ে দেয়। আরোহী ঘড়িটা পরিয়ে দেয় হাতে। পরীক্ষায় যখন ঘড়িতে সময় দেখবেন তখন আপনার আমার কথাই মনে পড়বে। শিহাব আরোহীর কপালে চুমু দেয়। পিচ্ছি, তুমি এত এত মিষ্টি। স্যার আপনিও খুব ভালো। এবার ক্লাসে যাও, স্যারের পরীক্ষা শেষ হলে আগের মতো তোমাকে পড়াতে যাব। আরোহী ছুটে স্কুলের ভিতর চলে যায়। শিহাব পিছনে তাকিয়ে থাকে। হাতের দিকে তাকিয়ে ভাবে, সত্যি ঘড়িটার খুব প্রয়োজন ছিল। থ্যাঙ্কস আরোহী, তোমরা আমাকে ঋণী করে দিচ্ছ প্রতিনিয়ত। কি করে শোধ করব আমি? বাড়িতে গিয়ে বক্স খুলে দেখে সেখানে কয়েকটা কলম, একটা নতুন শার্ট, একটা প্যান্ট আর অনেকগুলো চকলেট। শিহাবের পরীক্ষার দিন সকালে সুলতানা বেগম শিহাবের জন্য গরুর মাংস রান্না করেছেন। নিজ হাতে ছেলেকে খাইয়ে দিলেন। মা বাবাকে সালাম করে শিহাব স্কুলের দিকে যায়। স্কুলের গেটে রিক্তা দাঁড়িয়ে আছে। আন্টি, আপনি এখানে? উনি ব্যাগ থেকে একটা বাটি বের করলেন। বাবা, আজ তো তোমার পরীক্ষা, তাই তোমার জন্য পায়েস বানিয়ে নিয়ে আসলাম। পরীক্ষার সময় মিষ্টি জিনিস খেতে হয়। আচ্ছা বাবা, তোমার আবার মিষ্টি খেতে কিছু বমি টমি আসে না তো? না আন্টি, আমি পায়েস খুব ভালোবাসি। যাক বাবা, তাহলে ঠিক আছে। আমার আরোহী তো খেতেই পারে না। আমার ছেলে সকাল পায়েস খেতে খুব ভালোবাসে। দিন আন্টি, আমি খেয়ে নিই। তুমি হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। শিহাব হাঁ করে। রিক্তা পরম যত্নে খাইয়ে দিচ্ছে। শিহাবের চোখে জল চলে আসে। তুমি কাঁদছো কেন? আন্টি, জীবনে মায়ের স্নেহ পাইনি, কিন্তু জানেন আজ আমার মাও আমায় এইভাবে মুখে তুলে খাইয়েছেন, আর আজ আপনিও খাওয়ালেন। আজকের দিনটা আমার জন্য শুভ। দুজন মায়ের ভালোবাসা পেলাম। রিক্তা শিহাবের মাথায় হাত বুলিয়ে দিল। শিহাব ক্লাসে ঢোকার পর তিনি বাসায় ফিরলেন। শিহাবকে নিজের ছেলের মতোই ভালোবেসে ফেলেছেন। ক্লাসে যাবার আগেই জোনাকি শিহাবকে হাতটা টেনে মাঠের এক কোণায় নিয়ে যায়। শিহাব চোখ বন্ধ কর আর হাতটা দে। শিহাব চোখ বন্ধ করে হাত এগিয়ে দেয়। জোনাকি তাকিয়ে দেখে শিহাবের হাতে ঘড়ি। কি রে, চোখ খুলবো? হ্যাঁ। কি হলো? ঘড়িটা নতুন কিনেছিস? না, এটা আরোহী দিয়েছে। এটা খুলে ফেল। এই দেখ, তোর জন্য আমি নতুন ঘড়ি এনেছি। তোর ঘড়িতে? আমি এটা কাল পরে আসবো।
না, তুই আজ আমার দেয়া ঘড়ি পরবে, এটা খুলে ফেল। ঘড়িতে হাত রাখতেই শিহাবের চোখের সামনে আরোহীর হাসি মাখা মুখ ভেসে উঠলেই আর মনে হলো আরোহীর বলা সেই কথাটা, ঘড়িতে সময় দেখবেন যখন তখন আমার কথা মনে পড়বে। না জোনাকি, আমি ঘড়িটা খুলতে পারবো না। তুমি খুলবে না? না। জোনাকি ওর হাতে থাকা ঘড়িটা পানিতে ফেলে ক্লাসরুমে ছুটে যায়। শিহাব পিছন থেকে অনেকবার ডাকলেও সাড়া দেয়নি। শিহাবের জন্য বড্ড শখ করে ঘড়িটা কিনেছিল জোনাকি। ইচ্ছে ছিল ওর দেয়া ঘড়িটা হাতে দিয়েই পরীক্ষা দেবে শিহাব। পরীক্ষা চলাকালীন সময় একদিনও শিহাব জোনাকির সাথে দেখা করতে পারেনি। জোনাকি তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে যায়। শিহাবের উপর এক আকাশ পরিমাণ অভিমান জমা। পরীক্ষা শেষ হবার পরের দিন শিহাব দাঁড়িয়ে আছে জোনাকিদের বাড়ির সামনে। জোনাকি দেখছে শিহাবকে, তবে বাইরে বের হচ্ছে না। অনেকক্ষণ যাবৎ শিহাবকে দাঁড়িয়ে থাকতে দেখেই জোনাকির মায়া হয়। বাড়ির বাইরে যাই, শিহাবের সামনে গিয়ে হেঁটে যাচ্ছে। শিহাব পিছন পিছন যাচ্ছে। নদীর সামনে গিয়ে জোনাকি পিছন ফিরে। আমাকে ফলো করছেন কেন? তুই এইভাবে কথা বলছিস কেন? আমি কি অপরিচিত কেউ? জি, আপনি অপরিচিত, আপনাকে আমি চিনি না। প্লিজ জোনাকি, মাফ করে দে। এই সামান্য বিষয় নিয়ে এত কিছু করার কোনো মানে আছে? তোর কাছে বিষয়টা সামান্য, তবে আমার কাছে অনেক বড়। বাদ দিয়ে দে না প্লিজ। তুই জানিস আমি টিফিনে টাকা জমিয়ে তোর জন্য 850 টাকা দিয়ে ঘড়িটা কিনেছিলাম। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, এখনও কারো কাছে ঘড়ি তো দূরের কথা, একটা গিফটই পাইলাম না। শুধু গল্পেই পাইলাম, বাস্তবে পাওয়ার ভাগ্য নাই। হ্যাঁ, চাইলে বাবা ভাইয়ের কাছ থেকে নিতে পারতাম, তবে আমি চেয়েছি একটু একটু করে জমিয়ে নিজের টাকা থেকে তোকে উপহারটা কিনে দেই। আর তুই, তোর কাছে আরোহী ওই বড় হলো। আরে পাগলি, তোর সাথে আরোহীকে তুলনা করছিস কেন? আরোহী বাচ্চা মেয়ে। আমি ভেবেছি ও শখ করে কিনে এনেছে, তাই পড়েছিলাম। আর তুই যে এত ভালোবেসে কিনেছিস সেটা বুঝতে পেরেনি। এবারের মতো মাফ করে দে। এই দেখ, কানে ধরছে। জোনাকি হাসছে। হয়েছে, এবার কান ছাড়। শিহাব, প্রমিস কর কোনোদিনও ছেড়ে যাবি না, বল। থোর পাগলি, আমি তোকে ছেড়ে কিভাবে থাকবো? এই, আমার হাত ছুঁয়ে প্রমিস কর। শিহাব জোনাকির হাত ধরে প্রমিস করে। হাতে হাত রেখে দুজনেই হেঁটে চলে অনেক দূর। সন্ধে পাখির মতোই সন্ধে হতেই ওরা দুজন নিরে ফিরে। শিহাব পরের দিন থেকেই আবার আরোহীকে পড়াতে যায়। শিহাবের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেয়, ভালো রেজাল্টেই পাশ করে। এসএসসি পরীক্ষার 3 মাস বাকি। নিয়মিত ক্লাস করছে, সাথে আরোহীকে পড়াচ্ছে। প্রমিস রাখতে হবে। 4র্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষ হয়। এখন আর শিহাব আরোহীকে পড়াতে আসে না, নিজের ক্লাস নিয়ে ব্যস্ত। শিহাবের প্রমিস মতোই আরোহী 1 নম্বরে পাশ করে। খুশি শেষ নেই। আরোহীর সব কিছুর জন্য স্যারকে ক্রেডিট দিচ্ছেন আরোহীর মা বাবা। দেখতে দেখতে শিহাবের এইচএসসি শেষ হয়। রেজাল্টের আগে পর্যন্ত শিহাবের কোনো কাজ নেই। আরোহীকে দেখতে ওর বাসায় যায়। আরোহী শিহাবকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে। স্যার আপনি আসেন না কেন? আমার তো পরীক্ষা ছিল গো, তাই আসতে পারিনি। আপনি মাথা নিচু করেন তো। আদর দিবে তাই না? আমি প্রতিদিন কত মিস করেছি আপনার টুল পড়া গালকে। পাগলি। আরোহী শিহাবের গালে অনেকগুলো চুমু দেয়। ড্রয়িং রুমে বসে আরোহী আর শিহাব খেলা করছে। এরই মধ্যে কাইসার সাহেব বাসায় আসেন। শিহাব বাবা, কেমন হয়েছে তোমার পরীক্ষা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো হয়েছে। এই 2 মাস কি করবে ভেবেছো? আঙ্কেল, আপাতত কোনো কাজ নেই, তাই ভাবছি বাবার সাথে গ্যারেজে কাজ করব। আমি বলি কি, এই 2 মাস তুমি কম্পিউটারে কাজ শিখে নাও। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, কম্পিউটার ছাড়া কিছুই হয় না। মানে আঙ্কেল, এখন তো পারবো না। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে একবার এসো, আমি তোমায় নিয়ে যাব। আইটি সেন্টার এইটা আমার বন্ধুর, টাকা পয়সা লাগবে না। শিহাব মাথা নিচু করে। কাইসার সাহেব গিয়ে শিহাবকে জড়িয়ে ধরেন। লজ্জা পাচ্ছিস কেন বাবা? তুই তো আমার ছেলের মতোই। আপনাদের এত ঋণ আমি কি করে শোধ করবো আঙ্কেল? দূর বোকা, মা বাবার ঋণ কি শোধ করতে হয়? কাইসার সাহেবকে শক্ত করে জড়িয়ে রাখেন। বড় চিতল মাছ এনেছি, খেয়ে যাবি আজ। জি আঙ্কেল। রিত্তা কই? তুমি তাড়াতাড়ি রান্না বসাও। রিত্তা এসে বাজারের ব্যাগ নিয়ে যায়। শিহাব বাবা, তুমি রাতে খেয়ে যেও। জি আন্টি, খেয়ে যাব। রিক্তা রান্না বসায়। শিহাব আর আরোহী ততক্ষণ দুজন মিলে পড়তে বসে।
রিক্তা রান্না শেষ করেই টেবিলে খাবার দিয়ে সবাইকে ডাকছে। সবাই খেতে বসে। রিত্তা, বড় পিস শিহাবের প্লেটে দাও। সবাই মিলে খাওয়া শেষ করে। শিহাব বাড়িতে যাওয়ার জন্য বিদায় নেয়। তখনই রিক্তা পিছন থেকে ডাক দেয়। একটা টিফিনের বাটি শিহাবের দিকে এগিয়ে দেয়। শিহাব, এটা তোমার মাকে দেবে। এইসবে কি দরকার আন্টি? তোমার মাকে বলো ওনার বোন ওনার জন্য যত্ন করে রান্নাঘরে দিয়েছে। টিফিনের বাটি নিয়ে বাড়ির দিকে যায়। কাইসার এসে রিক্তাকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রাখে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, তুমি কি মানুষ? একটা মানুষ এত ভালো কি করে হতে পারে? আমি যে তোমার বউ, তোমার কাছ থেকেই শেখা আমার। তোমার মতো করে নিজেকে তৈরি করছি। আমি জানি সুলতানা চিতল মাছ পছন্দ করে, তাই তুমি টিফিনে ভরে ওর জন্য পাঠিয়েছো। তোমার কাছ থেকে অনেকবার শুনেছি চিতল মাছ বাসায় আসলে সুলতানা আপু খুব খুশি হতেন। জোনাকিদের বাড়ির পাশ দিয়ে যেতেই জোনাকির বাবার সাথে দেখা হয়। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছে। পরীক্ষা তো শেষ, তা কি ভাবলে, আরও পড়বে নাকি? রেজাল্ট ভালো হলে শহরের কলেজে পড়ব। গরিবের ঘরে জন্ম নিছে বাবা, এত লেখাপড়ার কি দরকার? বাপ তো এই বয়সে দিনরাত খাটাখাটি করে। বাপের সাথে কাজে হাত লাগাও, লেখাপড়া করে কোন ব্যারিস্টার হবা? চাচা, বাবার পাশাপাশি আমার মাও এখন চাকরি করেন, তাই ওনাদের ইচ্ছা আমি লেখাপড়া করে ভালো চাকরি করব। ফকিরের আবার ফুটানি বুঝি না বাপু, এই গরিব লোকেরা ছেঁড়া কাঁথায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখে কেমনে? চাচা, সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে কিন্তু আনন্দ বেশি, এতে মনের তৃপ্তি মিটে। লেখাপড়া কইরা বেয়াদব হইছ। আসি চাচা, ভালো থাকবেন। ফকিরের বাচ্চা, এই ছেলেটার জন্য আজ পর্যন্ত আমার মেয়ে 1 নম্বর হইতে পারে নাই। শিহাবকে মনে মনে গালি দিয়ে বাড়ির দিকে এগিয়ে যান চেয়ারম্যান সাহেব। শিহাব হাঁটছে আর ভাবছে। এই ধনী লোকদের মধ্যে কত রঙের মানুষ। কায়সার সাহেবও তো ধনী, কিন্তু কোনো অহংকার নেই। অন্যের আনন্দে উনি সবসময় খুশি। এই চেয়ারম্যান সাহেব কি কোনোদিনও জোনাকিকে আমার হাতে তুলে দিবেন? মনে তো হয় না। বাড়িতে এসে টিফিনের বক্স এগিয়ে দেয় মায়ের দিকে। মা, আরোহীর মা মানে আন্টি তোমার জন্য এটা দিয়েছেন, আর বলেছেন আমি যেন বলি ওনার বোন ওনার জন্য যত্ন করে পাঠিয়েছে। সুলতানা টিফিন বক্স নিয়ে রান্নাঘরে যায়। বক্স খুলে দেখে চিতল মাছের বড় বড় পিস রান্না করে পাঠিয়েছেন। সুলতানা জলে চোখ চিকচিক করে পুরনো স্মৃতি উকি দেয়। যেদিন থেকে কাইসার জেনেছিল সুলতানা চিতল মাছ খেতে পছন্দ করে, সেদিনের পর থেকে যতদিন বাজারে যেত খুঁজে খুঁজে চিতল কিনে আনতো। সুলতানা মনে মনে ভাবছে, কাইসার বউ আসলেই অনেক ভালো। না হলে কি স্বামীর পুরনো প্রেমিকার পছন্দের খাবার নিজ হাতে রান্না করে পাঠিয়ে দিত। পরের দিন কাইসার শিহাবকে একটা আইটি সেন্টারে কম্পিউটার শিখতে ভর্তি করিয়ে দেয়। দেখতে দেখতে শিহাবের রেজাল্ট দিল। শিহাব গোল্ডেন A+ পায়, আর জোনাকি পেয়েছে A। স্কুলের এবং গ্রামের প্রায় সকলেই খুশি, শুধুমাত্র চেয়ারম্যান সাহেব ছাড়া। শিহাবকে স্কুল থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেদিন স্কুলে দাওয়াত থাকলেও চেয়ারম্যান সাহেব যাননি। শিহাব শহরের একটা কলেজে ভর্তি হয়। বাবা মা আর সাথে কাইসার, রিক্তা সবার অনুপ্রেরণায় শহর থেকে পড়ালেখা করবে সিদ্ধান্ত নেয়। এদিকে জোনাকির পরিবার থেকে মেয়েকে শহরে পড়াবে না। মফস্বল গ্রামের মিনি একটা ছোটোখাটো একটা কলেজ আছে। জোনাকিকে পড়তে হলে সেখানেই পড়তে হবে চেয়ারম্যান সাহেবের হুকুম। শিহাব শহরে যাবার জন্য নিজের কাপড় গোছাচ্ছে, তখনই জোনাকি আসে। তুই সত্যি সত্যি শহরে যাচ্ছিস? হ্যাঁ রে, আমি তো শহরের কলেজে ভর্তি হলাম। আমাকে ছেড়ে চলে যাবি? কি হয় আমার সাথে একই কলেজে পড়লে? মা বাবার স্বপ্ন ভালো কলেজে থেকে লেখাপড়া করার। আমাকে ভুলে যাবি কি? কি যে বলিস, তোকে ভুলে যাব? আমার ভয় হয় শিহাব, তোকে হারানোর ভয়। আমি তোর আছি আর তোরই থাকবো। তুই কি চাস না আমি তোর যোগ্য হয়ে তোর বাবার সামনে দাঁড়াই? চাই তো। তাহলে অপেক্ষা কর, আমি তোর জন্য ফিরবো। যাবার আগে আমার সাথে দেখা করে যাস। আমি নদীর পাড়ে অপেক্ষা করব। ঠিক আছে। জোনাকি চলে যায়। আড়াল থেকে সুলতানা ওদের সব কথাই শুনে। শিয়াব, কি হচ্ছে এসব? মা, না মানে কিছু না। দেখো বাবা, বামন হয়ে চাঁদে হাত দিস না। চেয়ারম্যানের মেয়ে, তুই জানিস ওর বাবার কত অহংকার। ওই লোক কিছুতেই তোদের এক হতে দেবে না। মা, আমি ওর যোগ্য হয়ে উঠবো, তারপর ওর বাবার অহংকার মাটিতে মিশিয়ে দেব। ভুল করছিস তুই। মা, আমার উপর বিশ্বাস রাখো,
আমি ভুল কিছুই করব না। তোর যা ভালো মনে হয়, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর বাবার স্বপ্ন নষ্ট করিস না। আমি এরকম কিছুই করব না। আচ্ছা মা, আমি একটু আরোহীদের বাড়ি থেকে আসি। আচ্ছা, যা তাড়াতাড়ি চলে আসিস বিকালের ট্রেনে তোর যাওয়া। আচ্ছা মা। শিহাব আরোহীদের বাসায় যায়। আরোহী স্কুল থেকে ফিরেছে, কায়সার সাহেবও বাসায়। আরে শিহাব, এসো বাবা। আঙ্কেল, আজ বিকেলে চলে যাব। ঠিক আছে বাবা, ঠিকমতো পড়ালেখা করো। আর যদি কোনো প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবে, লজ্জা পাবে না কিন্তু। জি আঙ্কেল, আপনাকে জানাবো। আমাকেও ফোন দিয়ে বাবা, আর আজ খেয়ে যাও আমাদের সাথে। না আন্টি, মা রান্না করেছেন, না খেলে রাগ করবেন। আচ্ছা ঠিক আছে, মায়ের হাতেই খেয়ে যাবে। এখন বসো, আমি নাস্তা নিয়ে আসছি। শিহাব বসে আরোহীর সাথে গল্প করছে। মিস্টার ম্যাঙ্গো, আপনি কি আর আসবেন না? আসবে, তবে দেরি হবে আসতে। আমি আপনাকে মিস করব। আমিও তোমায় অনেক মিস করব। জানেন, আমি আপনার টোল পড়া কাকে মিস করব বেশি। জানেন, এখন আর আমি স্বপ্ন দেখি না। তুমি এখন বড় হচ্ছ, তাই আর ওই দুঃস্বপ্ন দেখো না। স্বপ্নটা আমার খুব প্রিয় ছিল। আপনি লেখাপড়া শিখে অনেক টাকা রোজগার করবেন, তাই না? আমি লেখাপড়া শিখে অনেক বড় হব। তখন কি আমিও বড় হব? হবে তো। কি মজা! তাহলে সেই দিন আপনি আমায় বিয়ে করবেন। ঘোড়ায় চড়ে কিনতে আসতে হবে। ওরে পাগলি, তুই কবে বড় হবি আর কবে যে বুঝবি? শিহাব চা নাস্তা খেয়ে চলে যাচ্ছিল, পিছন থেকে রিক্তা ডাক দেয়। বাবা, এই টাকাগুলো রাখো, কাজে লাগবে। লাগবে না আন্টি। রাখো তো, মায়ের কথা শুনতে হয়। শিহাব টাকাগুলো নিয়ে প্যাকেটে রাখে। কায়সার সাহেব এসে একটা ঠিকানা শিহাবের হাতে দেয়। তখনই আরোহী শিহাবকে টেনে ওর রুমে নিয়ে যায়। শিহাব প্যাকেট হাতে নিয়ে আরোহীর সামনে হাঁটু গেড়ে বসে। আরোহী ছুটে গিয়ে শিহাবের গালে আদর দেয়। শিহাব আরোহীর কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। শিহাবের চোখে জল টুপ টুপ করে এখনই ঝরে পড়বে মনে হয়। আরোহীকে ছেড়ে ছুটে চলে যায় শিহাব। কান্না করতে করতে নদীর পাড়ে আসে। জোনাকি আগে থেকেই দাঁড়িয়ে আছে। শিহাব জোনাকির কাঁধে হাত রাখে। জোনাকির কাছে থেকে বিদায় নিয়ে শিহাব বাড়িতে ফিরে যায়। বিকেলে ট্রেনে করেই চলে যায় ইটপাথরের শহরে। শুরু হয় নতুন জীবন, নতুন পরিবেশ, নতুন বন্ধুবান্ধব। হঠাৎ কয়েকদিন পর দেখতে দেখতে কেটে গেল 3টা বছর। এই 3 বছরে অনেকবার শিহাব গ্রামে এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আরোহীর সাথে একবারও দেখা হয়নি। যতদিন এসেছিল হাতে খুব কম সময় নিয়ে এসেছিল, তাই জোনাকির সাথে দেখা করলেও আরোহীর সাথে দেখা করতে পারেনি। শিহাব শহরে গিয়ে লেখাপড়ার পাশাপাশি একটা ঔষধ কোম্পানিতে পার্ট টাইম জব শুরু করে, আর রাতে 2টা টিউশনি। বাবার কাছ থেকে আর কোনো টাকা নিতে হয়নি। বড়জোর মাস শেষে টাকা থাকলে বাবাকে পাঠিয়ে দিত। ট্রেনে বসে শিহাবের মনে পড়ছে ছোট্ট আরোহীর কথা। আরোহীর হাসি মাখা মুখ, আরোহীর কান্না, আরোহীর পাগলামিগুলো ভাবতেই মুচকি হেসে ওঠে। এবার বেশ কয়েকদিন থাকবে গ্রামে। কোম্পানি থেকে ছুটি নিয়ে এসেছে। আর তাছাড়া ইন্টারের রেজাল্টের পর ভার্সিটিতে ভর্তির সময় একেবারেই চলে যাবে। এবার সিদ্ধান্ত নিয়েছে মা বাবা আর চামেলিকে নিয়ে শহরে চলে যাবে। ট্রেন এসে থামলো স্টেশনে। শিহাব নেমে হাঁটা ধরেছে। স্টেশনের পাশের বস্তিতে চোখ পড়তেই শিহাব তাকিয়ে দেখে কয়েকটা মেয়ে ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে আর ওদের সাথে গল্পতে মেতে উঠেছে। বাচ্চাগুলো বস্তির, কিন্তু এই মেয়েগুলো বস্তি মনে হচ্ছে না। ওদের দিকে তাকাতেই ভালো লাগা কাজ করছে। কিন্তু হঠাৎ করেই ওরা একটা গাড়িতে উঠে চলে গেল। শিহাবের কেন জানি খুব মন খারাপ হলো। একটা রিক্সা ডেকে বাড়ির দিকে রওনা দিল। ঘুম থেকে উঠে সুলতানা বেগমের কাজের শেষ নেই। কি রান্না করবেন, কি খাওয়াবেন ছেলেকে বুঝে উঠতেই পারছেন না। চামেলি আর ওর বাবাও আছেন। পরিবারের যেন আনন্দের সীমা নেই। রিক্সা এসে ওদের বাড়িতে থামলো। সবাই ছুটে বাইরে আসে। শিয়াব, আসতে তোর কোনো কষ্ট হয়নি বাবা? না মা, ট্রেনে উঠলাম আর এসে গেলাম, কষ্ট হবে কেন? তোর মা চিন্তা শেষ। প্রতিবার আসার সময় তোর মা কত চিন্তা করে। শিহাব মাকে গিয়ে জড়িয়ে ধরে। এখন শিহাব সুলতানা বেগমকে জড়িয়ে ধরলে মামা গন্ধ আসে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চুমু খেলেন। সব আদর ভাইয়ার জন্য, আমি বুঝি কেউ না? এতদিন পর আমার ছেলে বাড়িতে এসেছে, কোনো হিংসা করবি না। আমার মা এতদিন ধরে তোকে একাই আদর করেছেন, আমি এসে গেছি,
এবার সব আদর আমার। যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মা। শিহাব হাত মুখ ধুয়ে খেতে বসে। এত খাবার রান্না করার কি দরকার ছিল মা? এতদিন বাইরে বাইরে থেকেছিস, কি না কি খেয়েছিস, এবার আমার সামনে বসে সব কিছু খেয়ে আমার মনটাকে শান্ত কর। শিহাবের চোখে জল আসে। মায়ের ভালোবাসার অভাবে কুড়ে কুড়ে মরেছে এতদিন পর সেই ভালোবাসা পেয়ে চোখে জল জমা হয়েছে। শিয়াব বাবা, কাঁদছিস কেন? আমায় ক্ষমা করে দিস, তোর মা হয়ে উঠতে পারিনি বলে। মা গো, এভাবে আমায় সারা জীবন তোমার আঁচলে ছায় আগলে রেখো। শিহাব খাওয়া শেষ করে নিজের রুমে কিছুক্ষণ শুয়ে আবার উঠে আসে। মা, আমি একটু আরোহীর বাড়ি থেকে ঘুরে আসি। আমি তোকে যাওয়ার কথা বলতাম। কাইসার সাহেব তোর খবর নিতে কয়েকদিন আগে বাড়িতে এসেছিলেন। সময়ের অভাবে ওনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। ঠিক আছে বাবা, যা দেখা করে আয়। শিহাব হেঁটে হেঁটে বাজারে যায়। সেখান থেকে আরোহীর সব ফেভারিট চকলেট আইসক্রিম কিনে আনে। মনে ওদের বাড়ির দিকে হাঁটা ধরে। গেট খুলে ভিতরে প্রবেশ করতেই চোখ যায় দুতলার বারান্দায়। ঝুলন্ত টবের মধ্যে নানা রকমের ফুল গাছ, ছোট্ট একটা টেবিল আর একটা চেয়ার দেখা যাচ্ছে। কার রুম এইটা? হয়তো সকাল ভাইয়ের রুম হবে। কলিং বেল বাজাতেই রিক্তা এসে দরজা খুলে দেয়। শিহাবকে দেখে মুহূর্তের মধ্যেই চমকে ওঠেন। শিহাব ওনার পায়ে হাত দিয়ে সালাম করে। আন্টি, আমি অত্যন্ত দুঃখিত এতদিন আপনাদের সাথে দেখা করতে পারিনি। আসলে ছুটি নিয়ে বাড়ি আসলে একদিন 2 দিনের বেশি থাকতে পারিনি। মা তখন আর বাড়ির বাইরে আসতে দিতেন না। ঠিক আছে বাবা, এতদিন পর আমাদের মনে রেখেছো, এটাই অনেক। ভেতরে এসে বসো। শিহাব ভিতরে এসে সোফার মধ্যে বসে। রিক্তা ওর পাশে বসেন। তা বাবা, লেখাপড়া কেমন চলছে? ইন্টার পরীক্ষা শেষ, তাই কয়েকদিন বাড়িতেই থাকবো। রেজাল্ট বের হবার পর ভার্সিটিতে অ্যাডমিশনের সময় শহরে চলে যাব। ভালো, তুমি বসো বাবা, আমি চা করে আনছি। আন্টি, আরোহী কোথায়? ওকে ডেকে দেবেন? আচ্ছা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। শিহাব বসে আছে আর ভাবছে, এই পিচি মেয়েটা পুরো ঘর মাতিয়ে রাখতো, এখন মনে হয় বড় হয়ে গেছে। আরোহী, যা গিয়ে দেখ কে এসেছে। কে এসেছে মা? তুই নিজে গিয়ে দেখ। নিশ্চয়ই ভাইয়া। হয়নি। তাহলে কি আমার ফ্রেন্ড কেউ? তাও না, তোর জন্য খুবই স্পেশাল কেউ। ওফ মা, জানো তো আমি কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারি না। তোর স্যার এসছেন। কি? মিস্টার ম্যাঙ্গো, সত্যি বলছো মা? রে, যা গিয়ে দেখা করে আয়। রিক্তা আরোহীকে কথাগুলো বলে রান্নাঘরে চলে গেল চা নাস্তার ব্যবস্থা করতে। এদিকে আরোহী বারবার নিজেকে আয়নায় দেখছে আর মুচকি হাসছে। 13 বছরের কিশোরী মেয়ে, নিজের মধ্যে থেকে বাচ্চামিগুলো চলে গেছে, মেয়ে ভাব এসেছে। এই বয়সের মেয়েরা সবার সামনে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতেই ভালোবাসে। সেটা হতে পারে নিতান্তই মনের ভালো লাগা, আবেগকে প্রশ্রয় দেওয়া, নিজেকে মুক্ত আকাশের পাখি ভাবাই হচ্ছে এদের স্বভাব। এতদিন পর শিহাবকে দেখবে, তাই তো সে ভালো লাগা কাজ করছে আরোহীর মনে। আয়নার সামনে দাঁড়িয়ে লেয়ার কাট চুলগুলো খুলে দিল। ওড়নাটা বুকে জড়িয়ে হেঁটে যাচ্ছে ড্রয়িং রুমের দিকে। বুকের মধ্যে কে যেন ঢোল পেটাচ্ছে। শিহাব মাথা নিচু করে বসে ফোন টিপছে। শিহাবের দিকে তাকিয়ে 2 কদম পিছিয়ে আসলো আরোহী। বুকে ধরাস ধরার শব্দ বেড়ে গেছে। বুকে হাত রেখে জোরে শ্বাস নিল। শিহাবের সামনে এসে দাঁড়িয়ে ওড়না নিয়ে খেলা করছে। একবার হাতের মধ্যে নিয়ে গিট্টু দিচ্ছে, আবার খুলছে। কথা বলতে পারছে না। আসসালামু আলাইকুম স্যার। শিহাব মাথা তুলে তাকায়। ওয়ালাইকুম আসসালাম। দুজনেই চুপ। শিহাবের মনে পড়ল স্টেশনে যে মেয়েদের দেখেছিল তার মধ্যে ও ছিল। স্যার, আমি আরোহী। তুমি তো বড় হয়ে গেছো। কোন ক্লাসে পড়ছো এবার? জি, ক্লাস 8। দাঁড়িয়ে আছো কেন? বসো। আরোহী শিহাবের সামনাসামনি বসে। কেউ কোনো কথা বলছে না। শিহাব আর চোখে আরোহীকে দেখছে। যতটুকু ভেবেছিলাম তার থেকে অনেকটা বড় হয়ে গেছে আরোহী। আগের মতো দুষ্টামির চঞ্চলতা আর নেই, কত শান্ত হয়ে বসে আছে। তোর বড় ছেলেটাকে প্রতিদিন স্বপ্নে দেখি, কত মিস করি। দেখা হলে কত কথা বলবো ভেবেছিলাম, কিন্তু এতদিন পরে সামনে পেলাম, কিন্তু মুখ থেকে কথাই বের হচ্ছে না। ধ্যাৎ, ভালো লাগে না। তুমি কি কিছু বললে? কই স্যার, কিছু না। ও। আরোহী আর চোখে তাকাতে গিয়ে ধরা পড়ে যায়।
দুজনের চোখ দুজনকে দেখে ফেলে। আরোহী চোখ নামিয়ে মুচকি হাসে। রিক্তা নাস্তা নিয়ে আসে। শিহাব নাস্তা খেয়ে উঠে যায়। গেটের বাইরে গিয়ে আবারও সেই বারান্দার দিকে তাকায়। গ্রিল ধরে শিহাবের দিকে তাকিয়ে আছে আরোহী। শিহাব ওকে দেখে ফেলেছে, তাই ছুটে রুমে চলে যায়। শিহাব হাঁটা ধরে জোনাকির সাথে দেখা করবে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছিল। নদীর পাড়ে বসে দুজন আগের মতোই আড্ডা দেয়। শিহাব বারবার জোনাকির চোখের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, এই চোখে কেন নেশা নেই? আরোহীর চোখের দিকে তাকাতেই নেশা ধরে গেল কেন? বেশিক্ষণ থাকেনি, উঠে বাড়ির দিকে রওনা দেয়। আর ভেবে যায়, জোনাকি সুন্দরী, অতিমাত্রায় সুন্দরী, যাকে যে কেউ দেখলে চোখ বন্ধ করে বলবে সুন্দরী। জোনাকি প্রয়োজনের তুলনায় বেশি ফর্সা, লম্বা, চিকন, সব দিক থেকেই পারফেক্ট। কিন্তু আরোহী হচ্ছে মায়াবী। সুন্দরী আর মায়াবীর মধ্যে অনেক পার্থক্য। মায়াবী হতে গেলে অনেক গুণ থাকতে হয়। চোখের মধ্যে মায়া, চুলের মধ্যে মায়া। ওদের গায়ের রং তেমন ফর্সা হয় না, কিন্তু গড়ন হয় মিষ্টি। সবকিছু মিলিয়ে অপরূপ মায়াবতী হয়ে ওঠে। আরোহীকে দেখার পর থেকেই শিহাব সে মায়া খুঁজে পাচ্ছে। শিহাব বাড়িতে ফিরেই দরজা বন্ধ করে শুয়ে আছে, কিন্তু চোখ বন্ধ করতে পারছে না। চোখের সামনে আরোহী চেহারা ভেসে উঠছে। কি হচ্ছে এসব শিহাবের মাথায় যাচ্ছে না। ফোনের রিংটোন শুনে ধ্যান ভাঙল। স্ক্রিনে জোনাকির নাম্বার ভেসে উঠেছে। ফোন ধরতে ইচ্ছে করছে না, তাও ও ফোন রিসিভ করলো। শিহাব, এতদিন পর দেখা, কিন্তু তুমি আমার সাথে পাশে বসতে চাইলে না কেন? অনেকক্ষণ বসলাম তো। অনেকক্ষণ মানে কি? এসেই তো ছটফট শুরু করে দিলে যাওয়ার জন্য। আচ্ছা বাবা, রাগ করছিস কেন? কাল আবার দেখা হবে। তুই শহর থেকে ফিরে বলতে গেছিস শিহাব? আরে পাগলি, আগের মতোই আছি। শিহাব ফোন রেখে ভাবছে জোনাকির সাথেও অন্যায় করছে। এভাবে আরোহীকে দেখে কি এমন হলো যে বারবার ওর মুখটাই ভেসে উঠছে। বারান্দায় চেয়ারে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আরোহী। ভেবেই যাচ্ছে, এই শিহাব ছেলেটা ওর স্বপ্নের পুরুষ। ছোটবেলা থেকেই যাকে অস্পষ্ট স্বপ্নে দেখে আসছে, এই শিহাবই সেই। শিহাবের সাথে ও ছোটবেলার দুষ্টুমিগুলো ভাবতেই লজ্জায় মুখ ঢেকে ফেলে আরোহী। বেলি ফুলের গন্ধ পুরো বারান্দায় ছড়িয়ে পড়েছে। চোখ বন্ধ করে ফুলের সুবাস নিচ্ছে আরোহী। মনের মধ্যে কী যে ভালো লাগা কাজ করছে শিহাবকে দেখার পর থেকেই। ভোরের সূর্য উঁকি দিতেই জোনাকির ঘুম ভেঙে গেল। ফোন হাতে নিয়ে শিহাবকে মেসেজ করলো। গুড মর্নিং, মিস করছি তোকে। তুই কি জানিস, যখন তুই ছিলি না আমার প্রতিটা সকাল ঘুম থেকে তোর ছবি দেখে ওঠা হতো। কাল তোকে দেখে খুশিতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আজ কখন তোর সাথে দেখা হবে সেই আকুলতা ঘিরে ধরেছে আমায়। ভালোবাসি, খুব ভালোবাসি। মেসেজ সেন্ড করে ফোন হাতে নিয়ে বসে আছে জোনাকি প্রত্যুত্তরের আশায়। মেসেজের টোন শুনে শিহাব ফোন হাতে নিয়ে দেখে জোনাকির মেসেজ পড়ে শিহাব রিপ্লাই করলো, আমিও তোকে খুব মিস করেছি। আজ বিকেলে দেখা হবে, অপেক্ষায় থাকিস। মেসেজ দিয়ে আবারও ঘুমিয়ে পড়ল শিহাব। সকাল 9টায় ঘুম থেকে উঠে নাস্তা করে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেল। সবাই মিলে আড্ডা দিচ্ছিল ব্রিজের উপর বসে। তখনই আরোহী ব্রিজের উপর দিয়ে স্কুলে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। মাথা নিচু করে হাঁটছে, তাই আরোহী শিহাবকে দেখতে পায়নি। শিহাব ঠিক আরোহীকে দেখেছে। আরোহী ব্রিজ পার হয়ে যায়। শিহাব তাকিয়ে আছে। তোর সেই পিচ্ছি বড় হয়ে গেছে, চিনতে পারিসনি? আরে চিনবো না কেন? কালই তো ওদের বাসায় গিয়েছিলাম। তাহলে আজ ওকে দেখে কথা বলি না কেন? এইভাবে রাস্তায় কথা বলা কেমন দেখায় না? তখনই আরোহী চিৎকার শুনতে পেল শিহাব। চিৎকার শুনে শিহাবের আত্মা শুকিয়ে গেল। ছুটে গিয়ে দেখে রাস্তার মাঝ বরাবর সাপ শুয়ে আছে। এভাবে রাস্তার সাপ দেখে আরোহী ভয় পেয়ে চিৎকার করে। শিহাবের ফ্রেন্ডরা সবাই মিলে রাস্তার পাশ থেকে লাঠি নিয়ে আসে। সাপকে আঘাত করতে গেলেই আরোহী চিৎকার করে ওঠে, স্যার, স্যার প্লিজ সাপকে মারবেন না। ওকে এখান থেকে সরিয়ে দিন, আঘাত করবেন না প্লিজ। রায়ান, তোরা সাপকে মারিস না। সাপের শরীরে লাঠি দিয়ে খোঁচা দিয়ে সাপ রাস্তার পাশ দিয়ে চলে গেল। রায়ান, তোরা বাজারের দিকে যা, আমি পিচ্ছিকে স্কুলে দিয়ে বাজারে আসে। ওরা সবাই চলে গেল। আমি কিন্তু এখন আর পিচ্ছি না। তা তো ব্যবহারেই বুঝতে পারছি, পিচ্ছিটাই ভালো ছিল। পিচ্ছিকে মিস করছেন নাকি? তা তো বটে, আমার দুষ্টু মিষ্টি পিচ্ছিকে মিস করছে ভীষণ। কালকে চকলেট কিন্তু খুব মিষ্টি ছিল। চকলেট তো মিষ্টি, কালকের চকলেট কি আলাদা নাকি? 3 বছর পর খেয়েছি তো, তাই একটু বেশি ভালো লেগেছে। 1 মিনিট,
তুমি কি এই 3 বছর চকলেট খাওনি? না, কিন্তু কেন? আপনার সাথে রাগ করে। কিসের রাগ? বাবাকে বললে চকলেট এনে দিতেন, কিন্তু আমি আপনার সাথে নিজে বাজারে গিয়ে চকলেট কিনে খেতে ভালোবাসতাম বেশি। কিন্তু আপনি তো হারিয়ে গেলেন এই রাগে। আরে পিচ্চির রাগও আছে দেখি। শব্দ করে হাসছে আরোহী। এই কথা শুনে এত জোরে হাসার কিছু নেই, কিন্তু তাও আরোহী মন খুলে হাসছে, যেন মুক্ত ঝরা হাসি। কিছুক্ষণ পর আরোহীর হাসি থামে, শিহাবেরও ধ্যান ভাঙে। কি এমন ক্ষতি হতো আর একটু সময় হাসলে? মনে মনে ভাবছে শিহাব। বাবা প্রতিদিন গাড়ি করে স্কুলে নিয়ে যান, কিন্তু আজ বাবা সকালে উঠে অফিসে চলে গেছেন, জরুরি মিটিং আছে। যাক, আঙ্কেল যাওয়ায় ভালোই হলো। আচ্ছা স্যার, একটা কথা বলবেন? কি? আপনার কি আমার কথা একবারও মনে পড়েনি? সে প্রথম ফোন দিতেন, তারপর আর খোঁজও নিলেন না। মনে পড়েনি তা কিন্তু নয়, আমি আসলে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সেজন্য সরি। স্কুলে এসে গেছি, আমি যাই। আচ্ছা, ভালো থেকো। আরোহী গেইটে গিয়ে পিছন ফিরে শিহাবকে দেখল। শিহাব হাসি দিয়ে স্কুলের সামনে থেকে চলে আসলো। আরোহী স্কুলে গিয়ে দেখে মাঠের মধ্যে মেহবুব দাঁড়িয়ে আছে। মেহবুব চেয়ারম্যানের বখাটে ছেলে, 10ম শ্রেণীতে পড়ে। এই নিয়ে 2 বার একই ক্লাসে। আরোহীকে দেখেই এগিয়ে আসে। সুইটি, এত দেরি করলে আসতে? দেখুন ভাইয়া, রাস্তা ছাড়ুন। তুমি আমায় এত ইগনোর করো কেন? আপনি আমায় এত ডিস্টার্ব করেন কেন? আমি তোমাকে ভালোবাসি, জানো না তুমি? আপনি এরকম কেন? আমি মাত্র ক্লাস 8-এ পড়ি। আপনি আমার সিনিয়র হয়ে আমার সাথে এরকম ব্যবহার কিভাবে করছেন? খারাপ লাগে না? তুমি এইটা পড়ো বলে কি তুমি বাচ্চা নাকি ফিডার খাও? বেবি ফিডার বানিয়ে দিব? আরে আগের যুগে তো 8 বছরের মেয়েরা বিয়ে করে বাচ্চা জন্ম দিত। ছি, আপনি খুবই নোংরা। বেবি, তুমি গালি দিলেও আমার মধু মনে হয়। এবার তাড়াতাড়ি আমার প্রপোজালে রাজি হয়ে যাও। আপনি এরকম করলে আমি বাবাকে বলে দেব। ওরে আল্লাহ, আমি ভয় পাইছি, খুব ভয় পাইছি। কই লুকাবো? যা খুশি করো, তোমাকে আমার চাই বেবি। আরোহী ছুটে চলে গেল। এই মেহবুব দিনকে দিন খারাপ আচরণ করছে, বাবাকে বলতেই হবে। বিকেল হয়ে গেছে। জোনাকি পছন্দের হলুদ 3 পিসটা পরে চুলগুলো এক সাইডে আর ওড়নাটা এক সাইডে ফেলে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছে। ঠোঁটে একটু লিপস্টিক দিলে খারাপ হয় না। গোলাপি লিপস্টিক ঠোঁটে লাগিয়ে নিল। পিছন দিক থেকে চলে গেল বাড়ির বাইরে, সেখান থেকে স্টেশনের পিছনের দিকে। ওখানেই শিহাব আসবে। শিহাব আগেই এসে বসে আছে। বাহ স্যার, দেখি। জোনাকি কথাটা শেষ করতে পারেনি। শিহাব চমকে উঠে ভেবেছে আরোহী। পিছন ফিরে তাকিয়ে মুখটা ফ্যাকাশে করে নিল। তুই স্যার বলি যে? এমনি বললাম। এত চমকে উঠলি কেন? না, এমনি। জোনাকি আরোহীর পাশে বসলো। শিহাব, তোর কি কিছু হয়েছে? তুই শহরে ছিলি, সময় তো প্রতিদিন কত মেসেজ কল দিয়ে বলতে আমায় মিস করছিস। তখন তো দূরে ছিলাম, আর এখন তো কাছে আছি, তাই মিস করার কি আছে? জোনাকি শিহাবের কাঁধে মাথা রাখলো। আমি তোকে খুব ভালোবাসি রে, তুই প্লিজ আমায় কষ্ট দিস না, তাহলে আমি মরেই যাব। শিহাব মরেই যাব কথাটা শুনে কেঁপে উঠল। জোনাকির মাথা ওর বুকে নিল। আমি তোকে কষ্ট দিব না পাগলি, আমিও তোকে ভালোবাসি। হঠাৎ পিছন থেকে কে যেন স্কুল থেকে ফিরে মনমরা হয়ে বসে আছে আরোহী। মেহবুবের আচরণ দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। বাবাকে কিছু বলতে পারছে না ভয়ে। মেহবুবের সাথে ঝগড়া বাঁধলে বিপদ বাড়বে, বই কমবে না। আরোহী, খেতে আয়। মা, খাবো না, খিদে নেই। তোর বাবা অপেক্ষা করছেন। অনিচ্ছা সত্ত্বেও খেতে বসলো আরোহী। ভাত নিয়ে কেবল নাড়াচাড়া করছে, মুখে নিচ্ছে না। রাজকুমারী, তোর কি কিছু হয়েছে মা? না বাবা, আমি ঠিক আছি। খাচ্ছিস না, অন্যমনস্ক লাগছে। বল বাবাকে, কি হয়েছে? এই তো বাবা খাচ্ছে, কিছু হয়নি। আরোহী কয়েক লোকমা ভাত খেয়ে উঠে চলে গেল। আজ মেয়েটা স্কুল থেকে আসার পর থেকে কেমন উদাস হয়ে বসে আছে। তুমি তো মা তোমার কাছে অবশ্যই বলবে। কিছু হলে তুমি খেয়ে ওর রুমে যেও। আচ্ছা শোনো না, বলছিলাম কি, শিহাব তো গ্রামে আছে, ওকে যদি বলতে আরোহীকে ফাইনাল পরীক্ষার আগে কিছুদিন প্রাইভেট পড়াতে। তোমার মেয়ে কি পড়বে? ও তো কারোর কাছেই প্রাইভেট পড়তে চায় না। শিহাবের কাছেই পড়বে, আমি নিশ্চিত। আচ্ছা, আমি কথা বলবো। আরোহীর রুমে গিয়ে শুয়ে থাকে। রিক্তা মেয়ের রুমে গিয়ে ভেবেছেন ও ঘুমিয়ে গেছে, তাই ফিরে আসেন।
পরের দিন শিহাবকে ডেকে আনেন কায়সার সাহেব। তুমি যে কয়েকদিন গ্রামে আছো আরোহীকে আগের মতো একটু পড়াতে পারবে? জি আঙ্কেল, আপনি যখন বলেছেন তখন আর না করি কিভাবে। তাহলে কাল থেকে বিকেলে একবার এসে ওকে পড়িয়ে যেও। আরোহী তখন স্কুলে যাবার জন্য রেডি হয়ে বাইরে এসে শিহাবকে দেখে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্কুলে যাবে না নাকি? জি স্যার। তাহলে চলো, আমিও স্কুলের দিকে যাব। আমি তো বাবার সাথেই যাই। রাজকুমারী, তুমি তাহলে আজ তোমার স্যারের সাথেই চলে যাও, আর কোন কোন বিষয়ে তোমার সমস্যা সেটা আলোচনা করে দিও। জি স্যার। কায়সার সাহেব গাড়ি নিয়ে অফিসে চলে গেলেন। শিহাব আর আরোহী একপাশে হেঁটে চলেছে। কোন সাবজেক্টে তোমার সমস্যা? আপাতত ব্রেনের সমস্যা। কি? তাহলে তো ডাক্তার দেখাতে হবে। এমন সমস্যা ডাক্তার কমবে না। এই পেয়েছি, তুমি কি আমার সাথে ফাজলামি করছো? হাসো কেন? আমাকে কি বোকা বানানো হচ্ছে? একদমই না স্যার। তবে কি জানেন, আমার জোর পড়া গালে আদর খেতে ইচ্ছে করছে। শিহাব বিষম খেলো, জোরে জোরে শ্বাস নিচ্ছে। কি হলো স্যার? আমি তো ছোটবেলায় কথা বলতাম, আপনি এরকম করছেন কেন শ্বাসকষ্ট রোগীদের মতো? এই পেয়েছি, তুমি এত দুষ্টই রয়ে গেছো, দেখলে বোঝাই যায় না। স্যার আমি আজকে স্কুলে যাব না। কেন? কোথায় যাবে তাহলে? চলুন আপনাকে নিয়ে একটা সিক্রেট জায়গায় যাব। তুমি তো খুব ডেঞ্জারাস মেয়ে, তোমার সাথে আমি যাব না। আরে বাবা চলুন তো, আপনার মাথা কেটে আমি তো আর সেতু বানাচ্ছি না, তাই না? এত ভয় পাওয়ার কি আছে? শিহাব আরোহীর পিছু পিছু হাঁটছে। মেয়েটা চিপা গলি দিয়ে এগিয়ে যাচ্ছে। তারপর একটা মুদির দোকানে গেল, সেখান থেকে অনেকগুলো চকলেট, কেক, ড্রিঙ্কস কিনলো। এবার হাঁটা ধরলো। শিহাব বুঝতে পারছে না কই যাচ্ছে। হেঁটে হেঁটে স্টেশনের বস্তিতে চলে আসলো। পিচ্ছি, এখানে কি? একটু অপেক্ষা করুন, দেখবেন। কই রে তোরা, তাড়াতাড়ি আয়। আরোহীর এক চিৎকারে চারপাশ থেকে ছুটে আসছে 10-15টা বাচ্চা। এরা তো সেই যাদের সেদিন আরোহী চকলেট দিচ্ছিল। শিহাবের মুখে হাসি ফুটে ওঠে। ওরা সবাই এসেছে চারপাশ থেকে আরোহীকে ঘিরে ধরে। আপামনি, আপনার সঙ্গে কে এটা? উনি তোমাদের ভাইয়া, সালাম করো সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো সবাই? জি ভাইয়া। এই সবাই আসো, তোমাদের চকলেটগুলো নিয়ে যাও। আরোহী সবাইকে চকলেট, কেক, ড্রিঙ্কস দিল। সবাই কি খুশি, লাফালাফি করছে। এবার সবাই চুপটি করে বসো। আরোহী এক কথায় সবাই বসে গেল। বোঝাই যাচ্ছে ওদের খুব ভালো শিক্ষা দিয়েছে মেয়েটা। তোমাদের ভাইয়া তো নতুন এসেছে, তাই না? জি আপামনি। তাহলে তোমরা তোমাদের ভাইয়াকে কি গিফট দিবে? সবাই গালে হাত দিয়ে বসে চিন্তা করছে। আর শিহা ভাবছে এই বাচ্চাগুলো ওকে গিফট দিব সেটা কি। আপামনি, আমরা যে যাই পারি সেটাই গিফট করি, ঠিক আছে? ঠিক আছে। শিহাব আশ্চর্য হচ্ছে। এবার একজন দাঁড়িয়ে কবিতা আবৃত্তি শুরু করলো। আবৃত্তি শেষ করে বলল, ভাইয়া আমার পক্ষ থেকে আপনার গিফট। ভালো লাগছে আপনার? হ্যাঁ, আপনাকে খুব ভালো লাগছে। এবার আরেকজন দাঁড়িয়ে গান ধরলো। এরকম করে কেউ গান, কেউ কবিতা কিংবা কেউ নাচ উপহার দিল। শিহাবের যে কি ভালো লাগছে সেটা মুখে প্রকাশ করতে পারছে না। স্যার এবার চলুন ফেরা যাক। বাচ্চারা এবার আমরা যাই, তোমরা ঠিকঠাক মতো স্কুলে যাবে। আর যদি না যাও তাহলে আপুমনি কিন্তু আর আসবে না। আচ্ছা আপামনি, আমরা যাব। ভাইয়া আপনি আমাদের আবার এসে দেখে যাবেন। অবশ্যই আসবো, তোমাদের দেখে খুব ভালো লাগলো। শিহাব আর আরোহী ফিরে চলল। ধন্যবাদ পিচ্ছি। কেন? এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। এবার চলুন আরেক জায়গায় যাই। আবার কোথায়? আরোহী আবার হাঁটা ধরে শিহাব পিছন পিছন যায়। এখন আর কোনো সংকোচ নেই। আরোহী গিয়ে একটা হোটেলের সামনে দাঁড়ালো। সেখানে তাকালে বোঝাই যাচ্ছে সকল দিনমজুর শ্রমিকরা এখানে খেতে আসে। ভিতরে আসুন। শিহাব আর আরোহী হোটেলের ভিতরে গিয়ে দুটো চেয়ার টেনে বসে। একজন অর্ডার নিতে আসে। আপুমনি, সব ধরনের ভর্তা দিমু, তাই না? ঠিক তাই। শিহাব অবাক হয়ে তাকায়। এত বড় লোকের মেয়ে কি ভর্তা দিয়ে এই হোটেলে খাবে? আরোহীর কাণ্ড দেখে শিহাবের আশ্চর্যের শেষ নেই। লোকটা ভাত, ডাল আর সাথে নানা ধরনের ভর্তা দিল। শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা।
আরোহী বাটিতে হাত ধুয়ে খেতে শুরু করলো। স্যার খাওয়া শুরু করেন, এই মামার হোটেলের ভর্তা অসাধারণ। শিহাবও খাওয়া শুরু করলো। খেতে বসে কেউ একটাও কথা বলেনি। খাওয়া শেষ করে আরোহী বিল দিয়ে বাইরে আসে। আচ্ছা আরোহী, একটা কথা জানতে চাই, বলবে? কি হলো এটা? আমাকে পিচ্ছি না বলে আরোহী বলছেন? তুমি তো বড়দের থেকেও বড় হয়ে গেছো, পিচ্ছি কি করে বলি? আচ্ছা বলুন, কি জানতে চান? এই জায়গাগুলো তুমি চিনো কিভাবে? সত্যি কথা বলতে বাবা আমাকে এই জায়গাগুলো চিনিয়েছে। আঙ্কেল? বাবা আমাকে বস্তিতে নিয়ে গিয়ে দেখিয়েছে এই লোকগুলোর জীবন সংগ্রাম। বাবা আমাকে শিখিয়েছে কম দামি হোটেলে কিভাবে তৃপ্তি নিয়ে খেতে হয়। বাবাই আমাকে বলেন যে কোনো পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে হবে, তাই সব শিক্ষার প্রয়োজন আছে। স্যালুট আঙ্কেল, সত্যি তুমি ভাগ্যবতী এরকম বাবার মেয়ে। জি স্যার। আরোহী আর শিহাব ফিরে যাওয়ার জন্য বাড়ির দিকে রওনা দেয়। তখনই একটা পিচ্চি এসে বাদাম নিয়ে শিহাব আরোহীকে বাদাম কিনে দেয়। স্যারকে বলবো এই বাদাম জিনিস খেতে ভারী মজা, কিন্তু সমস্যা হলো আমি বাদাম ছিলতে আর ফু দিয়ে খেতে বিরক্ত লাগে আমার। তুমি আসলেই পেয়েছি, আমি সব ঝামেলা সারিয়ে দিচ্ছি, তুমি শুধু খাও না কি চিবিয়ে দিতে হবে? না, চিবিয়ে দিলে তো আপনি সব মজাই খেয়ে নেবেন। পাগলি। শিহাব আরোহীকে বাদাম ছুলিয়ে দিচ্ছে আর আরোহী খাচ্ছে। জোনাকি এই রাস্তা দিয়েই যাচ্ছিল। এই দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে যায়। ফোন বের করে শিহাবকে ফোন দিল। রিং বাজতেই ফোনটা রিসিভ করলো শিহাব। তুমি কোথায়? কেন বলো তো? বলছি কোথায় সেটা বলো। শিহাব ভাবলো আরোহীর সাথে আছে শুনলে রাগ করবে, তাই বলল, আমি বাড়িতে ঘুমাচ্ছি। জোনাকি রাগে ফুসফুস করতে করতে ফোন কেটে দিল। জোনাকি ফোন কেটে দিয়ে রাগে ফুসফুস করতে করতে বাড়ি ফিরে গেল। এদিকে শিহাব আর আরোহী বাড়ির পথে আসছে। থ্যাংক ইউ পিচি, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। কি এমন সুন্দর দিন উপহার দিলাম? এই যে বাচ্চাগুলোর সাথে দিন কাটলো, আবার কত মজার খাবার খেলাম। ভালো লেগেছে আপনার? খুব ভালো লাগছে পিচ্ছি। এবার বলো, তোমাকে কি কাল থেকেই পড়াতে আসবো? চাইলে আজকে থেকেই পড়াতে পারেন, আমার আপত্তি নেই। আজকে? আচ্ছা চলো বাসায় দেখা যাক কি। শিহাব আর আরোহী বাসায় ফিরে তখন দুপুর 3টা হয়নি। বাসায় ফিরে দারোয়ানের কাছ থেকে চাবি নেয় আরোহী। আন্টি কি বাসায় নেই? এই সময় মা স্কুলে থাকেন, 4টের পর বাসায় ফেরেন। দরজা খুলে ভিতরে গেল আরোহী। কি হলো, আপনি ভিতরে আসছেন না কেন? মানে আন্টি নেই বাসায়, খালি আমি বরং যাই, আন্টি ফিরে আসবো। আর স্যার আসুন তো, সমস্যা নেই, মা তো চাকরি করেন, ফিরতে দেরি হবে বাসায়। আন্টি চাকরি করেন, আগে তো করতেন না? আমি ক্লাস 6-এ ওঠার পর থেকেই মা চাকরিতে জয়েন করেছেন। একা একা বাসায় থাকেন, বাবাই মাকে জব করতে বলেন। স্কুলের টিচার? মা প্রাইমারি স্কুলের টিচার। খুব ভালো। আপনি চা খাবেন? তুমি কি চা বানাতে পারো? 5 মিনিট বসুন, আমি চা নিয়ে আসছি। শিহাব ড্রয়িং রুমে বসে ফোন টিপছে। আরোহী স্কুল ব্যাগ রেখেই চা বানাতে গেল। 10 মিনিট পর আরোহী 2 কাপ চা নিয়ে আসলো। স্যার আপনার চা। এত তাড়াতাড়ি? শিহাব চা খেয়ে অবাক চোখে তাকালো। এই পেচি, তুমি এত ভালো চা বানাও? সত্যি ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। শিহাব চা খেতে চলে যেতে চাইলো। আরোহী বলল, পড়াবেন না? আজকেই পড়বে? চলুন আমার রুমে। শিহাব আরোহীর পিছে পিছে ওর রুমে গেল। সেদিন গেট থেকে যে রুমটা দেখেছিল সেইটাই আরোহীর রুম। খুব সুন্দর পরিপাটি করে সাজানো রুমটা। রুমের দেওয়াল জুড়ে আর্ট করা। বারান্দায় নিয়ে গেল শিহাবকে। এটা হচ্ছে আমার পড়ার টেবিল। পুরো বারান্দা জুড়ে টবের মধ্যে ফুল গাছ, যেন ছোট্ট একটা ফুলের রাজ্য। চারিদিক ফুলের গন্ধে মোমো করছে। এগুলো তুমি লাগিয়েছো? ফুলের গন্ধে আমার ঘুম আসে। বাহ, তোমার পছন্দ আছে। পড়ার টেবিলে হুমায়ুন আহমেদের তন্দ্রাবিলাস বই রাখা। তুমি কি বই পড়ো? তেমন না, তবে মাঝে মধ্যে সময় পেলে হুমায়ুন আহমেদের বই নিয়ে বসি। বই পড়া ভালো অভ্যাস। এখন গণিত বই নিয়ে আসো, আমি কিছু অঙ্ক বুঝিয়ে দিই। আজকে পড়বো না, গল্প করব। কি গল্প? আমি আপনার সাথে আমার কিছু স্বপ্ন শেয়ার করব, যা কাউকে বলিনি। কি স্বপ্ন? জানেন, আমার খুব ইচ্ছে আমি বড় ডাক্তার হব,
তারপর বস্তিতে গিয়ে গরিব মানুষের সেবা করব বিনামূল্যে। আমার খুব কষ্ট হয় ওদের দুঃখ দেখলে। আমি মানুষের মতো মানুষ হতে চাই, নিজের একটা পরিচয় তৈরি করতে চাই, যেখানে সব মানুষের কাছে আমার পরিচয় থাকবে একজন সাদা মনের মানুষ হিসেবে। বাহ, এরকম স্বপ্ন কয়জনই বা দেখতে পারে। আরও একটা কথা বলিনি, কি? আমার স্বপ্নের টোল পড়া ছেলেকে আমি আমার সারা জীবন আমার পাশে চাই। শিহাব অপ্রস্তুত হয়ে পড়ে, কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা স্যার, আপনার কোনো স্বপ্ন নেই? সেটা অন্যদিন পড়বো। শিহাব চলে গেল। আরোহী বারান্দা দিয়ে শিহাবের চলে যাওয়া দেখছে। শিহাব বাসায় ফিরে বারবার আজকের দিনের কথা কল্পনা করছে। পুরো দিন যেন স্বপ্নের মতো ছিল। আরোহী মেয়েটা চমৎকার, যেমন গুণবতী তেমনই মায়াবতী। এই মেয়েটার মাঝে কি যেন আছে। ওর পাশে থাকলে মনে হয় না ওকে ছেড়ে আসার কথা। ওর চোখের দিকে তাকানো যায় না, নেশা ধরে চোখ, আর পলক ফেলে না। শিহাব ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায়। খুব বেলা করে ঘুম ভাঙে জোনাকির ফোনে। কি হলো, কাল একবারও কল দিলে না? বিজি ছিলাম তো তাই। খুব ভালো, তাই এখন কি করছো? ঘুমিয়ে আছি। বিকেলে দেখা করো। আচ্ছা, বিকেলে দেখা হবে, রাখছি। শিহাব ফোন কেটে আবারও ঘুমিয়ে পড়ল। 10টায় আরোহী স্কুলে যায়। গেট দিয়ে আর প্রবেশ করতে পারেনি। পিছন থেকে মুখ চেপে কে যেন গাড়িতে উঠিয়ে নিল। বাজারের পশ্চিম দিকে জঙ্গলের মধ্যে এসে গাড়ি থামে। আরোহীকে টেনে বের করে চোখের বাঁধন খুলে দেয়। মেহবুব, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? প্লিজ আমাকে ছেড়ে দাও। আচ্ছা বেবি, ভয় পাচ্ছ কেন? কোনো ভয় নেই, আমি তো তোমায় ভালোবাসি বাবু, খারাপ কিছু করব না। মেহবুব আরোহীর দিকে এগিয়ে যেতে থাকে। আরোহী পেছাতে থাকে। খপ করে আরোহীর হাত চেপে ধরে। মেহবুব নখ দিয়ে আরোহীর গলার মধ্যে আঁচড় দেয়। আরোহী চিৎকার করে ওঠে। আর একটু কষ্ট দিব তোমায়, তারপর ছেড়ে দেব। বলেই ওর বুকে গালে আঁচড়ে দিল। হাতে জামাটা কিছু ছিঁড়ে দিল। আরোহী কিছু ফাঁকা জায়গা পেয়ে দৌড় দেয়। পিছন থেকে ওড়না টেনে নেয় মাহবুব। নিচের দিকে তাকানোর সময় নেই আরোহীর। যে করেই হোক নিজেকে বাঁচাতে হবে। ছুটছে তো ছুটছে, বাজারের মধ্যখান দিয়ে ছুটে আসছে। প্রত্যেক দোকানের লোকগুলো সার্কাস দেখার মতোই তাকিয়ে আছে। আরোহীর সেদিকে কোনো লক্ষ্য নেই। তবে এই লোকগুলো ঠিক আরোহীর ওড়না ছাড়ার শরীর, ছেঁড়া জামা সব কিছুই দেখছে। কেউ লজ্জা পাচ্ছে তো কেউ কেউ ফিসফিস করছে। আরোহী ছুটে বাড়ির গেটে আসে। দারোয়ান আরোহীকে এভাবে দেখে চোখ বন্ধ করে নেয়। তারপর নিজের পরনে থাকা শালটা এগিয়ে দেয়। আরোহীকে বসিয়ে রিক্তাকে কল দিল। ফোন পেয়ে রিক্তা পাগলের মতো ছুটে আসে। রিক্তা কায়সারকে ফোন দেয়। ওরা দুজনে এসে দেখে ওদের বাড়ির গেটে পুরো মহল্লার লোক দাঁড়িয়ে আছে। ভয়ে ওদের আত্মা শুকিয়ে যায়। দারোয়ান কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। অনেক কষ্টে রিক্তা আর কায়সার ভিতরে আসে। আরোহী শাল জড়িয়ে কান্না করেই যাচ্ছে। মা বাবাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে। রিক্তা কায়সার কিছুই বুঝতে পারছে না। রিক্তা শাল সরাতেই চমকে উঠল। কায়সার সাহেব চোখ বন্ধ করে নিলেন। শাল পরিয়ে মেয়েকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল রিক্তা। আরোহীও কাঁদছে। মেয়েকে নিয়ে নিজেদের রুমে আসেন। কাপড় চেঞ্জ করিয়ে আরোহীর কাছে রিক্তা সব কিছু জানতে চাই। পুরো ঘটনা আরোহী খুলে বলে। খারাপ কিছু হয়নি ভেবেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে রিক্তা। মেহবুব লোক পাঠিয়ে পুরো গ্রামে বলে বেড়াচ্ছে আরোহীকে মেহবুব ধর্ষণ করেছে। লোকে তাই বিশ্বাস করছে, কারণ সবাই আরোহীকে ছেঁড়া জামা পরনে দৌড়তে দেখেছে। এরই মধ্যে খবর যায় চেয়ারম্যানের কাছে। কায়সার সব কিছু শুনে পুলিশের কাছে যেতে চায়। তখনই চেয়ারম্যান ফোন দেয়। কায়সার সাহেব, ছেলে আমার ভুল করে ফেলেছে, বুঝতে পারছেন, এই যুগের ছেলে। এবার আমি কি বলি শুনেন। কাল সকালে আমি আসব আপনার বাসায়, তখন সমঝোতার মাধ্যমে আমরা সমাধান করব। আপনি কাল পর্যন্ত ঘরে বসে থাকুন, পুলিশে যাওয়ার চেষ্টা করবেন না। কায়সার কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে ভয়ে আরোহী জ্বর চলে আসে। দুপুরে ঘুম থেকে উঠে বাজারের দিকে যায় শিহাব। বাজারের পরিবেশ কেমন শান্ত, ঝড় চলে যাবার পরবর্তী সময়ের মতোই। এত নিরিবিলি কেন সবাই? কেউ কেউ ফিসফিস করছে, আবার কেউ কেউ মুখ কপালে হাত দিয়ে বসে আছে। আচ্ছা চাচা, আজ সবার মন এরকম কেন? তুমি কি কিছু জানো না বাবা? না তো চাচা, কি হয়েছে? আমাদের মহল্লার কাউসার সাহেব আছেন না, ওনার মেয়েকে চেয়ারম্যান ছেলে ধর্ষণ করেছে। কথাটা শুনে শিহাবের পুরো পৃথিবী থমকে যায়। কি বলছেন আপনি? বাচ্চা মেয়েকে নিয়ে?
ঠিকই বলছি বাবা, আমরা নিজের চোখেই দেখেছি। এই যে এই রাস্তা দিয়ে মাইয়াডা ছেঁড়া জামা নিয়ে দৌড়াইয়া গেল। শিহাবের মাথা ঘুরছে। এক মুহূর্ত আর দেরি করেনি, আরোহীদের বাড়ির দিকেই ছুটে যায়, কিন্তু গেট পর্যন্ত আর যেতে পারেনি। গেটে দাঁড়িয়ে আছে মেহেবুলের লোক। এই বাড়ির ভিতরে যাওয়া নিষেধ। আজ কেউ এই বাড়িতে যেতে পারবো না, আর না কেউ বাইরে যেতে পারবে। আমি ভেতরেই যাব। দেখো মিয়া, বাড়াবাড়ি করলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। কাল সকালে সালিশ হবে, সেখানেই এসো। অনেক জোরাজুরি করেও শিহাব ভিতরে যেতে পারেনি। কাইসার সাহেব ফোন বন্ধ করে রেখেছেন। সবাই ফোন দিয়ে আরোহীর কথা জানতে চাইছে, কিন্তু কেউ এটা বিশ্বাস করছে না আরোহী ধর্ষণ হয়নি। সবাই ধরেই নিয়েছে আরোহী ধর্ষিতা। জ্বরে গা পুড়ে যাচ্ছে আরোহীর। এত ভয় পেয়েছে যে ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছে। রিক্তা আর কাইসার মেয়ের পাশেই বসে আছে। পুরো রাত জুড়ে কেউ ঘুমোয়নি। এদিকে শিহাব ফোন দিয়েই যাচ্ছে, ওদের ফোন বন্ধ। শিহাবও ঘুমোয়নি। সকাল হয়ে যায়। আরোহীর জ্বর কিছু কমেছে, তবে ভয় রয়ে গেছে। রিক্তাকে জড়িয়ে ধরে আছে। গ্রামের পুরো মানুষজনকে নিয়ে চেয়ারম্যান সাহেব আরোহীদের বাড়িতে আসেন। আরোহী তখন ঘরেই ছিল। সবার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কাইসার সাহেব অপরাধীর বাবা। সবাই ওনাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। দেখুন কায়সার সাহেব, আমার ছেলে একটা ভুল করে ফেলেছে। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এখানে এসেছি। আপনার ছেলেকে আমি পুলিশে দিব। পুলিশে দিলে কি আপনার মেয়ের ইজ্জত ফিরে পাবেন? আপনারাই বলুন, হারানো ইজ্জত কি মেয়েটার পাবে? তখন সবাই একসাথে না না করে উঠল। আমার মেয়ের ইজ্জত নষ্ট করতে পারেনি আপনার ছেলে। সেটা কি আপনার মুখের কথা নাকি? ছেলে দাঁড়িয়ে আছে, ওই তো বললো ভুলবশত অন্যায় করে ফেলেছে, আর গ্রামের মানুষ সবাই দেখেছে। এখন আপনারাই বলুন, এখন থেকে সবাই কিন্তু আপনার মেয়েকে নষ্টাই বলবে। এই অপবাদ থেকে মুক্তি পেতে হলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। আমার ছেলে নিজের অপরাধ স্বীকার করে আরোহীকে বিয়ে করতে চাইছে। জীবনেও আপনার বদমাশ ছেলের কাছে মেয়ের বিয়ে দিব না। তাহলে কিন্তু সবাই বলবে নষ্টা মেয়ের বাবা, তাই তো গ্রামবাসী? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার মেয়ের বিয়ে দিয়ে দিয়েন এই ছেলের কাছে। মেয়েকে ডাকুন, ওর মুখ থেকে শুনি। আমার মেয়ে অসুস্থ। আরে ডাকুন ডাকুন। বাধ্য হয়ে আরোহীকে নিয়ে আসা হলো। সবাইকে দেখে আরোহী কান্নায় করেই যাচ্ছে ভয়ে। এই মেয়ে, বলো সবাইকে, এই ছেলে তো তোমার ইজ্জত নষ্ট করে দিয়েছে, তাই না? আরোহী কান্না শুরু করে দেয়। বাবা, ও বাবা, ওরা কি বলছে এসব? বাবা, ওই ছেলে কিচ্ছু করতে পারেনি, ও তো থামতে বলো বাবা। শিহাব এগিয়ে আসে। স্যার, স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন? ওই শয়তানের কাছ থেকে আমি ছুটে পালিয়ে আসি, ও আমার সাথে খারাপ কিছু করেনি। চিৎকার করে কথা বলছে আরোহী। এক সময় শিহাবের পায়ের কাছে বসে পড়ে আর চিৎকার করে। আমি নষ্ট হয়ে যাইনি স্যার, আমি ধর্ষিতা না, আপনি আমায় বিশ্বাস করুন। আপনারা সবাই জোর করে কেন ওকে নষ্টা ধর্ষিতা বানিয়ে দিচ্ছেন? ওর মতো একটা খারাপ ছেলের কাছে ওকে কেন বিয়ে দিতে চাইছেন? বিচার করতে হলে ওই ছেলের করুন, ওকে পুলিশের কাছে দিন। তা না করে সবাই মেয়েটার দিকে আঙ্গুল তুলছেন। আমাদের সমাজে এইটা কি নিয়ম? মেয়েরাই সব জায়গায় দোষী? আরোহী অজ্ঞান হয়ে শিহাবের পায়ের উপর পড়ে। শিহাব তাকিয়ে চিৎকার করে ওঠে। আরোহীকে কোলে তুলে ঘরে নিয়ে যায়। গ্রামবাসী আর চেয়ারম্যান কেউ শিহাবের কথায় পাত্তা দিল না। ওরা বলেই গেল কাল সকালেই কাজে নিয়ে আসবে বিয়ে পড়ানোর জন্য। কেউ মেয়েটার কথা চিন্তা করে না। এই সমাজে পুরুষ ধর্ষণ করে, কিন্তু উপাধি পায় নারী ধর্ষিতা। এই সমাজে একটা মেয়ের ইজ্জত নষ্ট হলে মেয়েটা হয় নষ্টা, কিন্তু ছেলেটার কিছু যায় আসে না। এই সমাজে মেয়েদের পর্দা নিয়ে কথা হয়, কিন্তু ছেলেদেরও যে পর্দা আছে সেটা কেউ জানেই না। সেদিন রাতের আধারেই এই বাড়ির এলাকা ছেড়ে কাইসার, রিক্তা আর আরোহীকে নিয়ে পালিয়ে যায় 9 বছর পর। কথাগুলো শেষ করেই চোখের জল মুছে এসআই মেহেদি হাসান শিহাব রহমান। এতক্ষণ ধরে জীবনের গল্প শোনাছিল শিহাব। এবার মঞ্চে থাকা একজন জানতে চাইল, স্যার, আপনি কি আরোহীর জন্য এখনও বিয়ে করেননি? আরোহীর অপেক্ষায় আছি। কিন্তু স্যার, আপনি তো জোনাকিকে ভালোবাসতেন। মোহ আর ভালোবাসাকে চিনতে আমি ভুল করেছিলাম। আমরা প্রত্যেকেই মোহ, ভালো লাগাকে ভালোবাসা ভেবে ভুল করি। জোনাকি ছিল আমার মোহ, আবেগ, ভালো লাগা, কিন্তু ভালোবাসা ছিল আরোহী। যেদিন আরোহীরা বাড়ি ছেড়ে চলে গেল সেদিন ভোরে আমি ওদের বাড়িতে আসি, কিন্তু এসে দেখি কেউ নেই। দারোয়ান আমায় ডেকে একটা চিঠি দিল। চিঠিটা আরোহীর হাতে লেখা। সেখানে লেখা ছিল, প্রিয় মিস্টার ম্যাঙ্গো, রাগ করবেন না, আপনাকে মিস্টার ম্যাঙ্গো বলতে আমার খুব ভালো লাগে। আপনি হয়তো জানেন না,
আমার অস্পষ্ট অস্পষ্ট প্রতিটা স্বপ্ন দেখার পরই মনে হতো সেই মানুষটি আপনি। আমার এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না। আমার ভালো লাগা আপনি, আর ভালোবাসা সেটাও আপনি। আমার বয়স কম, আমি জানি। আপনি ভাববেন সেটা আবেগ, কিন্তু আপনি জানেন না আমি আবেগকে প্রশ্রয় দিই না। নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়েই বলছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু কখনো আর সামনাসামনি দেখা হবে না। সমাজে আমি দর্শিতা, এই সমাজ আমায় মেনে নেবে না। আপনি অনেক ভালো থাকবেন, আর এই পিচিটাকে ভুলে যাবেন না কিন্তু। তোল পড়া কালে। এই মেয়েটা কখন যে চিঠিটা লিখেছিল বুঝতে পারিনি। এত ঝড় সামলেও ঠিক আমার জন্য স্মৃতি রেখে গেল। গ্রামের মানুষজন বিয়ে দেখতে এসে ফিরে যায়। কার সাথে বিয়ে হবে? মেহবুল পাগল হয়ে তন্ন তন্ন করে চারিদিকে ওদের খুঁজতে থাকে। দুদিন পর গ্রামে আবার আগের মতোই হয়ে যায়, কিন্তু আমি আর আগের মতো হতে পারিনি। পিচিটাকে ভুলে থাকা অসম্ভব হয়ে যায়। দিনরাত কেবল চোখের সামনে ওর হাসি মাখা মুখ, দুষ্টুমিগুলোই ঘুরতে থাকে। ওর দেওয়া চিঠিটা বারবার পড়েও মন ভরে না। এরই মধ্যে জোনাকি আমায় অনেক কল দিয়েছে। ওর সাথে কথা বলতে আমার ইচ্ছে করেনি। বিকেলে যখন পুকুর ঘাটে বসেছিলাম, ঠিক তখনই আমার বন্ধু রায়ান ছুটে আসে।